সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। সৃষ্টি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ টাঙ্গাইলের অনলাইন ক্লাস থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো আমি আজকে সপ্তম শ্রেণীর বাংলা ব্যাকরণ ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আমার আজকের আলোচ্য বিষয় হচ্ছে ভাষা। তবে আমরা গত ক্লাসেও ভাষা নিয়ে আলোচনা করেছিলাম, সেখানে আমরা ভাষা সম্পর্কে জেনেছি, তারপরে ভাষার সম্পর্কে আরও বিস্তারিত আলোচনা করেছিলাম। তো আমরা আজকে আলোচনা করব হচ্ছে ভাষার দ্বিতীয় অংশ নিয়ে। ভাষার দ্বিতীয় অংশ, সেখানে আমরা আজকে আলোচনা করব ভাষার রূপ ও রীতি নিয়ে। ভাষার রূপ ও রীতি নিয়ে আজকে আলোচনা করব। তো দেখো, প্রথমেই আমরা যে বিষয়টা আজকে আলোচনায় আনবো সেটা হচ্ছে যে এই আমরা যে ভাষাগুলো ব্যবহার করে থাকি, এই যে বাংলা ভাষা, তো শুধু বাংলা ভাষা নয়, পৃথিবীর প্রত্যেকটা ভাষারই কিন্তু কী রয়েছে, দুটি করে রূপ রয়েছে। ভাষার দুইটি রূপ রয়েছে। কি কি রূপ রয়েছে লক্ষ্য করো। ভাষার একটা রূপ হচ্ছে ভাষার মৌখিক রূপ, আরেকটা হচ্ছে লৈখিক রূপ। তো এই মৌখিক রূপ এবং লৈখিক রূপ বলতে আমরা যেটা বুঝি, দেখো কিছু কিছু ভাষা রয়েছে যে সকল ভাষার কি নেই, কোনো লিখিত রূপ নেই, সেটা আমরা শুধু মুখে মুখেই ব্যবহার করি, সেটাকে আমরা কি বলি, মৌখিক ভাষা বা মৌখিক রূপ বলি, বা কথ্য ভাষাও কিন্তু বলা হয়ে থাকে, ঠিক আছে না? তো এটাকে কথ্য ভাষাও বলা হয়। আর যে ভাষাটা আমরা লিখে প্রকাশ করি, বা বলতে গেলে যে ভাষার লিখিত রূপ রয়েছে, সেটাকে আমরা কি বলি, লৈখিক ভাষা বা লৈখিক রূপ বলে থাকি। তো এই মৌখিক ভাষার আবার দুটি রীতি রয়েছে, আবার লৈখিক ভাষারও দুটি রীতি রয়েছে। আমরা সেই রীতি সম্পর্কে জানব। তো এই ভাষার মৌখিক রূপের যে দুটি রীতি রয়েছে, সেটা হচ্ছে আঞ্চলিক, আরেকটি হচ্ছে প্রমিত। আঞ্চলিক এবং প্রমিত। এবং লৈখিক রূপের যে দুটি রীতি রয়েছে, সেটা হচ্ছে কি, সাধু এবং চলিত। তো আমরা আজকের ক্লাসে আঞ্চলিক রীতি, প্রমিত রীতি, সাধু রীতি এবং চলিত রীতি, এগুলো নিয়ে আমরা কি করব, আজকে বিস্তারিত আলোচনা করব। তো প্রথমেই জেনে নেওয়া যাক যে আঞ্চলিক রীতি বলতে আমরা কি বুঝি। আঞ্চলিক ভাষা বলতে যে একটা ব্যক্তির অঞ্চলের যে নিজস্ব ভাষা রয়েছে, সে ভাষাকেই আঞ্চলিক ভাষা বলা হয়। বা আমরা যদি বলি যে সংজ্ঞা যদি বলি আঞ্চলিক ভাষা রীতির, তাহলে সে বিষয়টা কি হয়, এই যে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের মানুষ, বিভিন্ন অঞ্চলের জনগোষ্ঠীরা, তার মুখে মুখে কিন্তু একটা ভাষা প্রচলিত আছে তাদের কাছে। যদিও বাংলাদেশের সকল অঞ্চলের মানুষের লিখিত ভাষা কিন্তু একরকমই, লিখিত ভাষার মধ্যে কিন্তু কোনো পার্থক্য নেই। কিন্তু দেখো, এই যে মানুষের যে মুখে মুখে প্রচলিত যে ভাষা রয়েছে, তোমরা হয়তো লক্ষ্য করবে যে বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলের মানুষরা কিন্তু তাদের অঞ্চলে কিন্তু একই রকমভাবে কথা বলে না। দেখো, আমরা যারা টাঙ্গাইলের মানুষ, আমাদের অঞ্চলে যে রকম কথা বলি, দেখো বাংলাদেশের অন্যান্য জেলা, পার্শ্ববর্তী যেমন জেলা সিরাজগঞ্জ, বা দূরবর্তী যদি বলি চট্টগ্রাম, কক্সবাজার, ওইদিকে আমরা যদি বলি রাজশাহী, রংপুর, দিনাজপুর, এই সব এলাকার মানুষেরা কিন্তু কি করে না, এই একেবারে আমাদের মতো কথা বলে না। যারা শুদ্ধরূপে যে কথাটা বলা হয় সেটা কিন্তু সব জায়গায় একরকমই, কিন্তু মানুষের অঞ্চলের যে কিছু নিজস্ব ভাষা রয়েছে, সেই ভাষাটাকে আমরা কি বলে থাকি, আঞ্চলিক ভাষা বলি। ঠিক আছে, একেবারে সহজ কথায় বলতে গেলে যে অঞ্চল ভেদে বাংলা ভাষার কি বললাম, অঞ্চল ভেদে বাংলা ভাষার প্রচলিত কথ্যরূপকেই কি বলা হয়, আঞ্চলিক ভাষারীতি বলে। অঞ্চল ভেদে বাংলা ভাষার প্রচলিত কথ্যরূপকেই কি বলা হয়, আঞ্চলিক ভাষারীতি বলা হয়। ঠিক আছে, তো তোমরা মনে হয় বুঝতে পেরেছো যে মানুষ, তার বাংলাদেশের মানুষ বা যে কোনো যেটা হতে পারে, যে অঞ্চল ভেদে মানুষ তার অঞ্চলের যে নিজস্ব একটা কথ্যরূপ রয়েছে, সেই কথ্যরূপকে আমরা কি বলি, আঞ্চলিক রীতি বলে। আমি কিন্তু আগেই বলেছি যে অঞ্চল ভেদে কিন্তু লেখ্যরূপ আলাদা হয় না, অঞ্চল ভেদে লেখ্যরূপ আলাদা হয় না, লেখ্যরূপ সব জায়গায় একরকমই হয়ে থাকে। তো তোমরা অবশ্যই মনে হয় যে আঞ্চলিক ভাষারীতি সম্পর্কে বুঝতে পেরেছ। তো আমরা এখন পরবর্তী অংশে চলে যাচ্ছি, সেটা হচ্ছে কি, প্রমিত ভাষারীতি। এখন দেখো, এটা আমি মুছেই দিচ্ছি। তো এই প্রমিত ভাষারীতি বলতে আমরা যে জিনিসটা বুঝি, প্রমিত ভাষা মানে আমরা সেটাকে কি বলতে পারি, শুদ্ধরূপ বলতে পারি। তো এক কথায় আমরা যদি বলি, দেখো এই যে বাংলা ভাষা,
এই বিভিন্ন ভাষারীতি কালক্রমে চলে আসছে, পরিমার্জিত হয়ে সবার জন্য একটি গ্রহণযোগ্য রূপ লাভ করেছে। যখন একটা ভাষা প্রচলিত থাকতে থাকতে বিভিন্ন পর্যায়ে এসে পরিমার্জিত হতে হতে একটি গ্রহণযোগ্য একটা রূপ লাভ করে, এবং এই রূপটা দেখা যায় একসময়ে সাধারণত শিক্ষিত লোকের কথাবার্তা নিত্য ব্যবহারের জন্য কিন্তু সেটা আকর্ষণীয় হয়ে যায়। যখন সেটা সাধারণ লোক মানে ভদ্র সমাজের লোক বা শিক্ষিত সমাজের লোক যখন তারা ব্যবহার করে থাকে, এবং দেখা যায় সেটাকে আমরা কি বলে থাকি, প্রমিত ভাষারীতি বলে থাকি, বা সহজ কথায় যদি আমরা এক কথায় বলতে চাই তাহলে সেটা কি হবে, ভাষার সর্বজন গ্রাহ্য ও সমকালের সর্বোচ্চ মার্জিত রূপকেই প্রমিত ভাষারীতি বলা হয়। যে ভাষার কি সর্বজন গ্রাহ্য এবং সমকালের সমকালের ভাষার সর্বজনগ্রাহ্য সমকালের সর্বোচ্চ মার্জিত রূপকেই মার্জিত রূপকেই কি বলা হয়, সর্বোচ্চ মার্জিত রূপকেই প্রমিত ভাষারীতি বলা হয়। মার্জিত রূপকেই কি বলা হয়, প্রমিত ভাষা রীতি বলা হয়। তো আশা করি তোমরা বুঝতে পেরেছ, ভাষার সর্বজনগ্রাহ্য সমকালের সর্বোচ্চ মার্জিত বিভিন্ন মানে সমসাময়িক সময়ের যে সর্বজনগ্রাহ্য এবং সর্বস্বীকৃত ভাষা সেটাই হচ্ছে প্রমিত ভাষা। প্রমিত বলতে আমরা যেটা শুদ্ধ রূপ যেটাকে বলি, যে ভাষার শুদ্ধ রূপকেই কিন্তু প্রমিত রীতি বলা হয়। তো দেখো আমরা এখন তারপরে ভাষার লৈখিক রূপের দিকে যাব। লৈখিক রূপে রয়েছে কি সাধু এবং চলিত ভাষারীতির কথা রয়েছে। সাধু ভাষারীতি বলতে আমরা যেটা বুঝি যে ভাষারীতি অধিকতর গাম্ভীর্যপূর্ণ, কি বললাম, যে ভাষারীতি অধিকতর গাম্ভীর্যপূর্ণ। সাধু ভাষারীতি কি, যে ভাষারীতি অধিকতর গাম্ভীর্যপূর্ণ। তারপরে আরো রয়েছে কি তৎসম শব্দবহুল এবং কি ক্রিয়াপদের রূপ প্রাচীন রীতি অনুসারী, আঞ্চলিকতা মুক্ত। এখানে কিন্তু কোনো আঞ্চলিকতা নেই, আঞ্চলিকতা মুক্ত, আঞ্চলিকতা মুক্ত, তাই হচ্ছে সাধু ভাষারীতি। সাধু ভাষারীতি। তো আশা করি বুঝতে পেরেছ যে ভাষারীতি অধিকতর গাম্ভীর্যপূর্ণ, তৎসম শব্দবহুল, ক্রিয়াপদের রূপ প্রাচীন রীতি অনুসারী এবং আঞ্চলিকতা মুক্ত, তাই হচ্ছে সাধু ভাষারীতি। আর চলিত ভাষা সেটা হচ্ছে কি, যে এই ভাগীরথী নদীর তীরবর্তী স্থানসমূহের এই বাংলাদেশের মানুষের যে এই মৌখিক ভাষারীতি মানুষের মুখে মুখে রূপান্তর লাভ করে প্রাদেশিক শব্দাবলী গ্রহণ এবং চমৎকার বাকভঙ্গির সহযোগে গড়ে ওঠে, এবং এই ভাষারীতিকেই চলিত ভাষারীতি বলা হয়। মানে একটু বলতে গেলে বলা হচ্ছে যে এই যে বাংলাদেশের বাঙালি যারা ছিল তারা হচ্ছে কালক্রমে তাদের যে মৌখিক ভাষারীতি ছিল, এই মৌখিক ভাষারীতি মানুষের মুখে মুখে প্রচলিত হয়ে এমন একটি পরিমার্জিত রূপ চলে এসেছে, সেটাকে আমরা কি বলি, চলিত ভাষারীতি বলি। তো দেখো আমরা আজকে কি করব, চলিত ভাষারীতি এবং সাধু ভাষারীতির বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব, তাই না? তো আমরা যদি সাধু এবং চলিত ভাষারীতির বৈশিষ্ট্য বা পার্থক্য নিয়ে আলোচনা করি তাহলে লক্ষ্য করো আমরা যদি এখানে লিখি সাধুরীতি, আর যদি এই পাশটায় লিখি চলিত রীতি, তাহলে আমাদের বুঝতে একটু সুবিধা হবে। একটা বৈশিষ্ট্যের সাথে আর একটা বৈশিষ্ট্য মিলালেই সেক্ষেত্রে আমাদের জন্য সহজ হয়ে যায়। তো সাধু ভাষারীতি হচ্ছে কি সর্বজনগ্রাহ্য লেখার ভাষা। এটা হচ্ছে সর্বজনগ্রাহ্য লেখার ভাষা, আর এটা হচ্ছে কি সর্বজনবোধ্য কি মুখের ভাষা। দেখো আমি একটু সংক্ষিপ্ত করে লিখছি যেহেতু ভিডিও ক্লাসের সময় বেশি নেওয়া যায় না। তো এটা হচ্ছে সর্বজনগ্রাহ্য লেখার ভাষা, আর এটা হচ্ছে সর্বজনগ্রাহ্য মুখের ভাষা। আর
এটা হচ্ছে কি, এটা একটু শর্টকাটে সবসময় কি করে, ব্যাকরণের নিয়ম মেনে চলে। এটা কি করে, সবসময় ব্যাকরণের একটি নিয়ম মেনে চলে। এটা সবসময় কি, এটা এটা ব্যাকরণের সবসময় নিয়ম মেনে চলে, তবে এটা কি করে, প্রাচীন নিয়ম মেনে চলে না। প্রাচীন নিয়ম মেনে চলে না, এটা কি করে না, এটা ব্যাকরণের নিয়ম মেনে চলে, তবে এটা প্রাচীন নিয়ম মেনে চলে না। তবে ব্যাকরণের নিয়ম যে বানানো এরকম কিন্তু না, ঠিক আছে কি। আর এটার পদবিন্যাস কি সুনিয়ন্ত্রিত, এটার পদবিন্যাস সুনিয়ন্ত্রিত এবং সুনির্দিষ্ট, ঠিক আছে কি। এবং এটা কি, এটা কি হয়, এর পদবিন্যাস পরিবর্তিত হয়, এটার পদবিন্যাস সুনির্দিষ্ট, নির্দিষ্ট নিয়ম মেনে চলে, এটা পরিবর্তিত হয়। এবং কি এখানে এই সংস্কৃত বলতে আমরা যেটাকে বুঝি তৎসম, এই সংস্কৃত তৎসম শব্দ বেশি থাকে, এবং এইখানে তৎসম শব্দ বেশি থাকে না, এটা কি কম, এটা বেশি, এটা হচ্ছে কম। মানে এখানে লক্ষ্য করবা তুমি যে এখানে এই তদ্ভব শব্দের প্রাধান্যটা এখানে বেশি। তারপরে এটা এই সাধুরীতিটা কি হয়, বক্তৃতা, তারপরে হচ্ছে কি নাটকের সংলাপে অনুপযোগী, আর এটা হচ্ছে উপযোগী। দেখো এই সাধু ভাষা রীতি বক্তৃতা ও নাটকের সংলাপে অনুপযোগী, এটা হচ্ছে বক্তৃতা ও নাটকের সংলাপে উপযোগী, ঠিক আছে। এটা হচ্ছে, তারপরে সাধু ভাষা রীতি হচ্ছে গুরু গম্ভীর, তারপর হচ্ছে কি দুর্বোধ্য এবং কি মন্থর, আর এটা হচ্ছে কি সহজ সরল সাবলীল, সহজ ও সাবলীল। তাহলে আমরা দেখলাম সাধু ভাষা রীতির বৈশিষ্ট্য হচ্ছে এটি গুরু গম্ভীর, দুর্বোধ্য এবং মন্থর, এবং এটা হচ্ছে সহজ সরল এবং সাবলীল, ঠিক আছে কি। আর এক্ষেত্রে কি হয়, এটা হচ্ছে ক্রিয়াপদ দীর্ঘ, ক্রিয়াপদ, তারপর হচ্ছে সর্বনাম পদ দীর্ঘ, আর এটা হচ্ছে কি সংক্ষিপ্ত। তো এটা ক্রিয়াপদ এবং সর্বনাম পদ দীর্ঘ হয়, এটা হচ্ছে সংক্ষিপ্ত হয়। তো যখন যে আমরা যদি একটা ক্রিয়াপদ বলি, যে আমরা বললাম যে করিতেছে, তাহলে এই সাধুরীতিতে এসে কি হবে, সেটা করছে। দেখো এখানে কিন্তু দীর্ঘ আছে, এখানে সংক্ষিপ্ত আছে। এখানে তো আমরা বলি যে তাহারা, এখানে এসে সেটা কি হবে তারা। তাহলে দেখো এখানে সর্বনাম পদটা দীর্ঘ, এখানে হচ্ছে সংক্ষিপ্ত। এর আরও একটি বৈশিষ্ট্য রয়েছে, সেটা হচ্ছে আমরা একটু উপরে মুছে লিখতেছি যে এটা অপরিবর্তনীয়, অপরিবর্তনীয়। এটা অপরিবর্তনীয় থাকার কারণে কি হয়েছে, এটা অপরিবর্তনীয় এবং তাই হচ্ছে কি কৃত্রিম, ঠিক আছে। এটা অপরিবর্তনীয় তাই হচ্ছে কৃত্রিম। এটা হচ্ছে কি পরিবর্তনশীল, যার কারণে এটা হচ্ছে কি জীবন্ত, ঠিক আছে। এটা পরিবর্তনশীল যার কারণে জীবন্ত। তো আশা করি তোমরা সাধু এবং চলিত রীতির বৈশিষ্ট্যটি বুঝতে পেরেছ। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা ক্লাসের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। তো আমরা আজকের ক্লাসটা এখানেই শেষ করব। তো তার আগে আমরা জেনে নেই আজকে আমরা কি শিখেছি। শিখলাম আমরা আজকে ভাষার রূপ হচ্ছে দুটি, লৈখিক এবং মৌখিক। এই মৌখিক রূপের দুটি রীতি, আঞ্চলিক এবং প্রমিত, এবং চলিত রীতি এবং সাধু রীতি হচ্ছে লৌকিক রূপের বৈশিষ্ট্য। রীতি দুইটা, লৈখিক রূপের দুটি রীতি, সেটা হচ্ছে সাধু এবং চলিত। আমরা এগুলোর বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেছি, সংজ্ঞা নিয়ে আলোচনা করেছি। তো আশা করি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ। তারপরেও যদি তোমাদের কোনো সমস্যা থাকে তো সে বিষয়ে আমার সাথে তোমরা শেয়ার করবে, আমাকে জানাবে, আমি তোমাদের সমস্যার সমাধান করে দেবো ইনশাআল্লাহ। তো দেখা হবে পরবর্তী ক্লাসে। আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব হচ্ছে ধ্বনি ও বর্ণ নিয়ে। আমরা সেখানে ধ্বনি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো সেই পরবর্তী ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি।
আসসালামু আলাইকুম।